পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন থেকেই ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়। মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের, কোথাও হালকা যানজট, আবার কোথাও ধীর গতিতে চললেও এখনও দীর্ঘ অসহনীয় যানজট শুরু হয়নি। পদ্মার পানি বাড়ায় পাটুরিয়া ঘাটে 3টি এবং দৌলতদিয়ার একটি পল্টন ডুবে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে সড়কের ঈদ যাত্রায় বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। সহকর্মীর তথ্য ছবিতে বিস্তারিত। বুধবার সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেন ভরে যায় যানবাহনে। ক্লিয়ার আছে আর আমরা ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। রাস্তা একেবারে ফ্রেশ, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ও চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষের চাপ ক্রমশ বাড়ছে, যে কারণে কোনো জায়গায় দেখা দেয় ধীর গতি। শেরপুর যাবো 4 ঘন্টা রাস্তা, শেরপুর গাজীপুরে লাগে 4 ঘন্টা। আশানুরূপ না, তারা যদি আরেকটু উদ্যোগ নিত আমার দৃষ্টিকোণ থেকে আরেকটু ভালো হতো। বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। টাঙ্গাইলের 65 কিলোমিটার অংশে 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যমুনা সেতু পুরোপুরি ফাঁকা রয়েছে, যানবাহন খুবই স্বাভাবিক গতিতে যাওয়া আসা করছে। সিরাজগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কে ঈদ পূর্ব যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। যাত্রী নিরাপত্তায় পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনীর তৎপরতা বেশ বেড়েছে। বাইপেলে কিছু জাম আছে আর চান্দুরাতে কিছু জাম আছে, তাছাড়া পুরো রাস্তা ফাঁকা। অন্যান্য বাড়ির চেয়ে এবার অনেক ভালো, আমরা গাড়ি চালা শান্তি পাইতেছি। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখা দিচ্ছে যানজট। ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন অত্যন্ত আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। কুড়িগ্রামে জনভোগান্তি সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। আমরা সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছি। এর সাথে আমাদের অন্যান্য যে অর্গানাইজেশনগুলো যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। পদ্মা পানি বাড়ায় পাটুরিয়া ঘাটের 2টি পন্টুন ডুবে গেছে। এতে ফেরিতে যাত্রী ও যানবাহন ওঠানামা বন্ধ থাকায় বিপাকে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে পানির ওয়াটার লেভেল এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমাদের পক্ষে লো ওয়াটার ঘাট দিয়ে অপারেশন করা খুবই কষ্টকর হয়ে গেছে। ঘাট এলাকায় আমার মনে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এবং আমরা আমাদের যে তৎপরতা এটা বহুগুণে বাড়িয়ে দিয়েছি। রাজবাড়ীর দৌলতদিয়া 7 নম্বর ফেরি ঘাটের র্যাম্প তলিয়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আব্দুল আল মামুন, 71। দর্শক, গার্মেন্টস ছুটির প্রথম দিনে কোথাও বড় ধরনের যানজট না থাকলেও কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে। সাভার থেকে পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বেনামিন। রায়ান, ঈদ যাত্রায় কেমন উচ্ছ্বাস দেখছেন পোশাক শ্রমিকদের? বেতন বোনাস পাওয়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আজকে দুপুরের পর থেকেই সাভার, আশুলিয়ার যে শিল্পাঞ্চলের যে গার্মেন্টসগুলো আছে এগুলো ছুটি হতে শুরু করেছে এবং দুপুরের পর থেকে কিন্তু ঘরমুখী মানুষের চাপও সড়কে বেড়েছে। আমরা যারা সড়কে নেমেছেন অর্থাৎ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা বের হয়েছেন তাদের প্রায় 8 থেকে 10 জন শ্রমিকের সাথে আমরা কথা বলেছি, ঘরমুখী মানুষ। তারা আমাদের জানিয়েছেন তারা বেতন এবং বোনাস দুটি পেয়ে ঘরমুখী বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এর বাইরে আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশের পুলিশ সুপার আমাদের জানিয়েছেন এপ্রিল মাস পর্যন্ত প্রায় 90% শিল্প কারখানাগুলো তাদের যে বেতন সেটি দিয়ে দিয়েছে। তবে মে মাসের তথ্য তিনি এখনো পর্যন্ত আমাদের পুরোপুরি নিশ্চিত করতে পারেননি, অর্থাৎ জানাতে পারেননি। পাশাপাশি প্রায় 60%-এরও বেশি গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস দিয়ে দিয়েছে। তিনি আমাদের যেটা জানিয়েছেন দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর 3টার সময় তার সাথে আমার কথা হয়েছে সবশেষ, তখন তিনি আমাদের জানিয়েছেন প্রায় 7 থেকে 8টি কারখানার সাথে শ্রমিকদের দেন দরবার চলছে। সাথে শিল্প পুলিশ আছে এবং মালিক পক্ষের সাথে কথা বলছে যাতে ঈদের আর 2 দিন বাকি আছে, এর মধ্যে যাতে তারা বেতন বোনাস সবকিছু দিয়ে দেয় এবং এতে এই সবকিছু নিয়ে যাতে শ্রমিকরা নির্বিঘ্নে এবং খুব খুশি মনে বাড়ি যেতে পারে। ইতোমধ্যে কিন্তু রাস্তায় সড়কের চাপ বেড়েছে প্রচুর। গার্মেন্টস ছুটি হয়ে গেছে অনেকটাই। আগামীকালকে বাকি গার্মেন্টসগুলো ছুটি হবে। এবারও গতবারের মতো ধাপে ধাপে গার্মেন্টস ছুটি হচ্ছে এই অঞ্চলে, যাতে একসাথে ছুটি হলে যে চাপটা সড়কে পড়ে এবার যাতে সেটা না হয়। এ কারণে আগের বারের মতো এবারও ধাপে ধাপে গার্মেন্টস ছুটির যে পরিকল্পনা সেটি নিয়েছে।
এই ছিল সাভারের পাকিজা এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রায়ন, বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে থাকলাম। খবর নিতে থাকুন, অন্যান্য সংবাদে আপনার সাথে আবারও যুক্ত হবো। দর্শক, আমরা জেনে নিলাম আমাদের সহকর্মী রায়ান বিন আমিনের কাছ থেকে ঈদযাত্রায় রোডের যে যানবাহনের চাপের পরিস্থিতি এবং একই সাথে পোশাক শ্রমিকদের বর্তমান যে বেতন বোনাসের প্রসঙ্গ সেটি নিয়ে কথা বলছিলাম। এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকরা বেতন ও বোনাস পেয়ে ঈদে বাড়ি ফিরতে ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারে, কিন্তু তারা বাসের টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। বুধবার দুপুর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর ও জিরানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের ভিড় হয়। তারা বলছেন দুপুরে অফিস ছুটি হওয়ার পরপরই বাড়ির পথে রওনা দিয়েছেন, তবে অতিরিক্ত ভাড়া আদায় ও বাসের সিট না পাওয়ার অভিযোগ করেছেন। এদিকে যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ সদস্যরা 24 ঘন্টা সড়কের দায়িত্ব পালন করছেন বলে জানায় সাভার হাইওয়ে পুলিশ। সারা বছর কাজ করি, একসঙ্গে বাবা মার সাথে ঈদ উদযাপন করার জন্য খুব আনন্দিত লাগতেছে। ঈদ কাটাতে যাচ্ছি বাবা মা সন্তান ভাই বোন সবার সাথে। এবার সঠিক সময় বেতন পাইছি এবং সঠিক সময় বোনাসও পাইছি। বোনাস বেতন নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ঈদের ছুটি 10 দিন দিয়ে দিচ্ছে, ভাড়া তো বেশি, গাড়ি তো পাইতে। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদের বাড়ি যাচ্ছি, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, জামও আছে। গত ঈদের সাথে এই ঈদে জাম বেশি দেখা যাচ্ছে। আগের চেয়ে অতিরিক্ত নিতেছে। আগে 1000 টাকায় যাইতাম, এখন 1500 টাকা নেই। 1200 করে না হলে সিট দেব না, টাকাও ফেরত পাবেন না। এখন কি করবো, আমাদের যেতে হবে। ভাড়া আমি যতক্ষণ 4 টাকা আসছি, কিন্তু আজকে নিচে 800 টাকা বলতেছে যে কালকে গেলে 1200 টাকা লাগবে। সাভারের আশুলিয়া থেকে পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল ইসলাম অনিক, আসলে মহাসড়কের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? একই সাথে এই যে টিকিট না পাওয়ার যে প্রসঙ্গ সেটি নিয়ে কি খবর রয়েছে, কেমন দেখছেন পরিস্থিতি? ফয়সাল, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে। আজ কিন্তু দুপুরের পর থেকে আশুলিয়ার প্রায় 60% যে কারখানা, পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করেছে এবং তারপরে কিন্তু দুপুর থেকে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কিন্তু ভিড় করতে দেখা গিয়েছে যাত্রীদের। তারা যেটি অভিযোগ করছেন যে বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু টিকিট এবং বাসের সিটের কিন্তু সংকট রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তারা বিভিন্ন দেশের প্রান্তে যাবেন নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত বাস থাকলেও কিন্তু সিট পাচ্ছে না, এরকমটি অভিযোগ কিন্তু আমাদের জানিয়েছেন। এবং এছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কিন্তু একটু অতিরিক্ত ভাড়া, যেরকম রংপুরের ভাড়া যে জায়গায় বিআরটিতে থেকে বলা হয়েছে যে 950 টাকা, সেই ভাড়াটি কিন্তু তারা 1500 টাকা আদায় করছেন। এছাড়া আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু 60% কারখানা ছুটি ঘোষণা করেছে এবং আগামীকাল কিন্তু পুরোপুরি কারখানা ঘোষণা করবে ছুটি। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। কতক্ষণ ধরে আছেন এবং কত টাকা করে ভাড়া হচ্ছে? আমি আসছি সকাল 10টা বাজে আসছি, গাড়ির টিকিট নেই, গাড়ির টিকিট ডবল ভাড়া, ঠিক আছে? কারণ গাড়ি নেই, সিটও নাই। একটা সিট আছে 1500 টাকার ভাড়া, ঠিক আছে? এই জন্য খারাপ হয়েছে যে অন্য ব্যবস্থা আছে নাকি, অতিরিক্ত ভাড়া। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বলছেন যে এখানে যেই কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত একটি ভাড়া আদায় করেছে। এবং তাছাড়া আমি কাউন্টার যারা রয়েছেন মাস্টার তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবহন যে মালিকরা তারা কিন্তু একটি নির্দিষ্ট তাদের ভাড়া চুক্তি করে কিন্তু নিয়ে আসা লাগে, সেখানে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে সে বাসগুলো আনার কারণে কিন্তু এই অতিরিক্ত ভাড়াটি তারা আদায় করছেন বলে জানিয়েছেন। ফয়সাল। জাহিদুল ইসলাম অনিক, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জানলাম, ধন্যবাদ তথ্যটুকু দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত হয়েছিলেন সাভারের আশুলিয়া থেকে, জানাচ্ছিলেন পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর এবং তা নিয়ে যত প্রসঙ্গ ছিল। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজটে আটকে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে জলাবদ্ধতায় ভোগান্তির সৃষ্টি হয়েছে, যদিও প্রশাসন বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছেন তারা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে বিস্তারিত।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে এখনো শেষ হয়নি বিআরটি প্রকল্পের কাজ। এতে সড়কে শৃঙ্খলা ফেরেনি। এছাড়া প্রকল্পের একটি ফ্লাইওভার চালু না হওয়ায় চান্দনায় ঈদে যানজটের সংখ্যা কাটছে না যাত্রী ও চালকদের। তার উপর ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা সহ বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে ভোগান্তি বাড়ছে। যাত্রী ও চালকরা বলছেন, টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত পথ পাড়ি দিতে এখন দ্বিগুণ সময় লাগছে। আপনার টঙ্গী থেকে এখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানজট। এই যে অটো রিক্সা লাগে জামের লাগে গাড়ি ১-১.৫ ঘন্টা দেরি হয়। রাস্তায় প্রচন্ড যানজট, বৃষ্টির পানি রাস্তা ভরে রয়েছে, জলাবদ্ধ হওয়ার কারণে যানজট হয়ে গেছে। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে প্রতিদিনই সড়ক থেকে পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় পুরোদমে কাজ করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, মোগরখালে স্যার নিজে এসে ভিজিট করেছেন এবং এগুলো আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ অচিরেই আমরা এই সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। আর পুলিশ বলছে, ঈদ যাত্রায় জলাবদ্ধতাকে মহাসড়কের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এছাড়া আরও কিছু কারণ শনাক্ত করে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। যেমন অনেক জায়গায় খানাখন্দ আছে, রাস্তা ভাঙা আছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে আমরা অনেকগুলি ঠিক করিয়ে নিয়েছি। আর যাতে বিশেষ করে আমাদের যে 2টা পয়েন্ট প্রবলেম হবে, পেয়ারা বাগান, এখানে উত্তরবঙ্গগামী যে বাসগুলি হঠাৎ করে একবারে চলে আসে, তখন ম্যানেজমেন্ট করা যায় না। এটার জন্য আমরা পূর্ব প্রস্তুতি রাখবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার পরিবহন চলাচল করে। ঈদ যাত্রায় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বাড়তি নজরদারির দাবি চালক ও যাত্রীদের। মনিরা কাজুরি, ৭১। এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে কাজের কারণে ব্যাহত হবে ঈদযাত্রা। পরিবহন শ্রমিকরা জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমাংশের দুপাশ দিয়ে যানবাহন চললেও কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল অংশে বেশ কয়েক জায়গায় যান চলাচলের জন্য অনেক অনুপযোগী হয়ে পড়েছে, যে কারণে বাড়ছে যানজট ও ভোগান্তি। গত ঈদের মতো সড়কের বেশ কয়েকটি পয়েন্টে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে ১/২ শতাধিক স্বেচ্ছাসেবী। আর সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদের বাকি আর 2 দিন। রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ির পথ ধরেছে ঘরমুখো মানুষ। কিন্তু উত্তর পূর্বাঞ্চলগামী 12 জেলার ঘরমুখো মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের একাংশ। বেশিরভাগ সময় জুড়ে যানজটে থমকে থাকছে এই মহাসড়ক। ঈদকে কেন্দ্র করে সড়কে বেড়েছে গরু বোঝাই, ট্রাকসহ সকল ধরনের যানবাহনের চাপ। মহাসড়কটির রূপগঞ্জ অংশের 12 কিলোমিটারের 5টি পয়েন্টে চলছে মেরামতের কাজ। একই সাথে এশিয়ান হাইওয়ের 4 লেনের কাজ চলমান। চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরবঙ্গে চলাচল করা ভারী পণ্যবাহী যানবাহন সড়কের অবস্থা আরও বেহাল করে তুলেছে। সংস্কার কাজের কারণে সড়কটি সরু হয়ে পড়ায় 4টি পয়েন্টে প্রতিদিন তৈরি হচ্ছে সীমাহীন যানজট। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা। সড়কের টেবিল বসিয়ে ধীর গতিতে কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণেও যানজট বেড়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে, যা ঈদ যাত্রায় আরো ভোগান্তি যোগ করেছে। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা জামে পড়ে যাইতে হয়, কি কষ্ট। এই বাজার কতদিন আমাকে কষ্ট করাইবেন। ঢাকায় আইসি তো, এই 2.5 ঘন্টা ব্রিজে বইরিছি, আমরা যাইতে পারি না গাড়ি জ্যামের জন্য। টোল, তারপরে তো জায়গা লাইন কাইটে রাখছে, রাস্তা ভাঙ্গা, এই কারণে আমরা যাইতে পারি না। আমরা তো সেই ভোর থেকে আপনার আর কি জামে পড়ে আছি। আমরা কাজের অগ্রগতি তেমন দেখতেছি না। শুধু ঈদ নয়, ঈদ কেন্দ্রিক নয়, ঈদ ছাড়াও কিন্তু আমরা এই রাস্তার মধ্যে চলাচলে ভিন্ন করতেছে। আমাদের রাস্তায় মনে করেন কাজ চলতেছে, কোনো প্রশাসন দেখতেছি না, রাস্তাঘাট ক্লিয়ার পাচ্ছি না। ঈদের আগে মানুষের যে জনভোগান্তি আছে সেটা দূর করতে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 52 জন স্বেচ্ছাসেবী কাজ করছে। পিপিপির মেয়াদ বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। 31শে ডিসেম্বরের মধ্যেই এরা এই রাস্তাটি সম্পন্ন করবেন। সেই পর্যন্ত আমাদের সবাইকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রোডসে যারা কাজ করতেছে তাদেরকে দিয়ে আমরা বলে সংস্কার কাজটা করিয়ে নিচ্ছি। হয়তো আজকে বা কালকের ভিতরে সংস্কারটা হয়ে যাবে। এশিয়ান হাইওয়ের সড়কের 4 লেনের কাজ এবছর শেষ হবার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট ৭১। ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া নওগাঁর পত্নীতলায় বাস চাপা পড়ে মারা গেছে মোটরসাইকেল আরোহী ৩ জন বন্ধু। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাহিন্দ্রায় করে গরু কিনতে মাদারীপুরের শিবচর থেকে টেকেরহাটে যাচ্ছিলেন শিবচরের মাতব্বরচর এলাকার ইব্রাহিম সর্দার এবং তার ছেলে মনির সর্দার। সকাল ৭টায় বাবলাতলায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে তাদের শ্যালো ইঞ্জিন চালিত বাহন। প্রত্যক্ষদর্শীরা জানান মাহিন্দ্রাটির সংঘর্ষ হয় বরিশাল থেকে মিজান পরিবহনের বাসের সঙ্গে। এতে ঘটনাস্থলে ইব্রাহিম এবং তার ছেলেসহ ৪ যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। সকালবেলা রওনা দিচ্ছে ৫টা থেকে মাহিন্দ্রা হাটে গেছে আপনার চলে যাওয়ার সাথে ওখানে যাওয়ার পরে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাপ ছেলে আর ভাগনা তিনজনের জায়গায় বেড়ে গেল। প্রশাসন যেন এটার একটা সুস্থ সমাধান করে। আহত ৩ জনের মধ্যে ২ জনকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু বাসটাকে এখনো আমরা পাই না, আটক করতে পারি, আইডেন্টিফাই করতে পারি না, সেটা আইডেন্টিফাই করতে পারলে দেন আমরা জানিয়ে দিতে পারি কারণটা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে প্রেরণ করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের যে উপসর্গগুলো ছিল সেগুলো মারাত্মক, সেজন্য আমরা প্রেরণ করেছি। বাকি একজন অবস্থা স্থিতিশীল, উনি ভালো আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া ৪ লেন সড়ক বেহাল থাকায় সকালে সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের দোকান সহ বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে ২ ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ করে দেখি আমার থাই গ্লাস পুরো একদম মনে ফাইটে গেছে। আমরা রুমের মধ্যে ঢুকি নাই, রুম থেকে একদম বেড়ে গেছি। রাস্তা প্রতি দিনই মানে ১টা ২টা ৩টা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ রেহাই পাচ্ছে না। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের 2টো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে মোটরসাইকেলের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার বরতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মামুন, ৭১। বৃষ্টি কমায় সিলেট অঞ্চলের নদ নদীর পানি কমছে। একইভাবে উত্তরের নদ নদীর পানিও কমে গেছে, কিন্তু প্লাবিত এলাকা থেকে বন্যার পানি সরেনি। এতে দুর্ভোগের মুখে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। বহু এলাকায় কৃষি ক্ষেতের ফসলে দেখা দিয়েছে পচন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমে যাওয়ায় বন্যা বাড়ার শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে বৃষ্টি কমলেও রয়েছে পাহাড়ি ঢল। এখনও জকিগঞ্জের বেশ কিছু গ্রাম থেকে পানি সরেনি। সেখানে প্রায় ৪০টি পরিবার আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। বিয়ানীবাজারের বালাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় প্রবেশ করেছে নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আসামের শিলচরে বন্যা এবং অতিবৃষ্টির কারণে নদ নদীর পানি বাড়ছে, যা দ্রুতই কমে যাবে। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে বন্যার পানিটা চাপ কমে যাবে আমাদের সিলেট অঞ্চলে। সুনামগঞ্জেও সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়লেও কমেছে বৃষ্টি, কিন্তু নদীর পানি হাওরে প্রবেশ করছে, যদিও শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজারে নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচে, কিন্তু হাঁকালুকি হাওর পাড়ের মানুষ জলাবদ্ধতার কারণে রয়েছে দুর্ভোগে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের কাশারিডোবা এলাকার বাজার ও মসজিদ। ভাঙনে ২০টি পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছেন। তুই ভয়াবহ ভাঙন চলছে যে গত ৩ দিনে এই এলাকার প্রায় ২০টা পরিবারের বসত ভিড়ে নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা কি করি, কুড়াই কি থই দিশে পাইতেছি না। লালমনিরহাটে তিস্তা ও ধরলা তীরের বহু ফসল তলিয়ে গেছে। হাতীবান্দার পারুলিয়াবাড়ি, বড়খাতা, সানিয়াজান এবং কালীগঞ্জের ভোটমারি, আদিতমারি সহ
রাজপুর প্লাবিত হয়েছে। কয়েকদিন থেকেই আমাদের অনেক ফসল জমিতে পানির নিচে তলে গেছে। এতে বাদাম ডুবে গেছে, ভুট্টে ডুবে গেছে, হ্যাঁ অনেক বাদামের তিস্তার ঢালানোতে তল হয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তার 13টি জায়গায় ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে প্রশাসন। বনশ্রী হালদার, ৭১। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কেনাবেচাও ভালো হচ্ছে বলছেন ক্রেতা বিক্রেতারা। এই মুহূর্তে শেরপুরের কোরবানির হাটের পশুর বেচা কেনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, শেরপুরে কতগুলো হাট বসেছে, বেচা কেনার পরিস্থিতি এবং কোন ধরনের গরু বেশি বিক্রি হচ্ছে? রয়্যাল শেরপুরে মোট 26টি আসলে প্রধান হাট বসছে, যেটি আসলে বলেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে তারা এও বলেছেন 26টি হাটের মধ্যে কিন্তু 24টি ভেটেরিনারি টিম আসলে মেডিকেল টিম কাজ করছে। আমরা যদি একটু জানাই, প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে কিন্তু শেরপুর জেলাতে কুরবানিকে ঘিরে প্রায় 85,700 গরু আসলে প্রস্তুত করেছে, যেটি যার তুলনায় শেরপুরে কিন্তু 61,200 মতো চাহিদা রয়েছে। বাকি 24,000 গরু কিন্তু আসলে উদ্বৃত্ত রয়েছে, যেটি আসলে জেলা সদর ছাড়া আশপাশ যে উপজেলা বা জেলা আছে সেই জেলায় এবং ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু আসলে চলে যাচ্ছে। এছাড়া আমরা কথা বলেছি জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারা কিন্তু আসলে বলছে যে শেরপুরে যেহেতু সীমান্ত অঞ্চল, শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার এই সীমান্ত অঞ্চল দিয়ে আসলে এখন পর্যন্ত আসলে ভারতীয় কোনো গরু তারা ঢুকতে দেয়নি, এর জন্য তারা আসলে কাজ করছে। এছাড়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে শেরপুরের ঐতিহ্যবাহী একটি বাজার, সেটা হচ্ছে চেঙ্গুরিয়া কালীবাড়ি বাজার, ঝিনাইগাতি অবস্থিত। এই বাজারটিতে প্রতি বুধবারেই মূলত আসলে এই গরুর হাট বসে, যেটি আসলে বসেছে। আমরা সকাল থেকে দেখেছি গরু সকাল থেকে না আসলেও দুপুর 4টা নাগাদের পর থেকে কিন্তু আসলে গরু আসতে শুরু করেছে, যেটি এখন আসলে মাঠটা ভর্তি আসলে কানায় কানায় পূর্ণ। তবে এখানকার ব্যবসায়ীদের একটা অভিযোগ রয়েছে যে এখানকার আসলে এই বাজারে আসলে কোনো ব্যাংকিং শাখা নেই, যার ফলে কিন্তু লেনদেন করতে তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে ব্যাংকিং এর বিষয়ে তারা এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আসলে এখানকার ব্যাংক স্থাপন হবে। এছাড়া বাজারের যে অবকাঠামো সেটি আসলে যেহেতু ঐতিহ্যবাহী বাজার, এই বাজার থেকে প্রায় লাখ লাখ টাকা আসলে প্রতি বছর সরকার রাজস্ব পায়, কিন্তু সেভাবে আসলে অবকাঠামো আসলে উন্নয়ন হয়নি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন কিন্তু বলছে যে অবকাঠামো নির্মাণের জন্য তারা আসলে উদ্যোগ নিয়েছে। এছাড়া শেরপুরের জাল নোট, প্রতিটি হাটেই কিন্তু জাল নোট পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আসলে জাল মেশিন বসানোর যে পরিকল্পনা নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ শাকিল মুরাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানা গেল গরু কোরবানির হাটের সম্পর্কে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শাকিল মুরাদ, শেরপুরের কোরবানির পশুর হাটের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। অন্যান্য সংবাদ শেষ মুহূর্তে। সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন বিরূপ আবহাওয়ার কারণে হাটে ক্রেতা কম, তাই বেচাকেনাও কিছুটা কম। তবে সামনের কয়দিনে বেচাকেনা বাড়বে। ক্রেতারা বলছেন কোরবানির পশুর দাম গতবারের চেয়ে কিছুটা বেশি। সহকর্মীর তথ্য ছবিতে বিস্তারিত। এবার কোরবানির ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে 121টি পশুর হাট। প্রতিটি হাটেই দেশি গরুর পাশাপাশি রয়েছে মহিষ, ছাগল সহ পর্যাপ্ত পশু। জেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও পাইকাররা এসব হাটে তাদের পশু নিয়ে আসছেন। ক্রেতারা বলছেন বিরূপ আবহাওয়ার কারণে হাটে ক্রেতা এখনো কম। এই গরুটা 2.10 চাইতেছে, আমি 1.65 কইছি। দাম এবার কিছুটা সস্তা হওয়ার কথা, আসলে ওই রকম আমরা দেখছি না আর কি। গরু ভালোই উঠছে। এরপরে বাজারে যে ঘোরাফেরা করে যে দেখলাম মোটামুটি গরু বাজার দাম ওই। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন বিভিন্ন হাটে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, পাশাপাশি হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধেও বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বছর গবাদি পশুর হাটে গবাদি পশুর সংখ্যা অনেক, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম, যার কারণে বর্তমানে খামারিরা একটু হতাশ। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,34,827টি। ময়মনসিংহের গ্রামগঞ্জ ও চরাঞ্চলের বেশিরভাগ কৃষক প্রাকৃতিক পদ্ধতিতে কোরবানির পশু পালন করেছেন।
সদর উপজেলার চর নীলক্ষীরা গ্রামের কিষানী শামিমার মতো বহু খামারি বাড়িতে পশুপালন করেছেন। গড়ে প্রতিদিন তাদের খরচ পড়েছে 1000 টাকা। তারা বলছেন, বাজারে যে অবস্থা দেখছেন তাতে পশুপালনের খরচ উঠবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সন্তান যে লালন পালন করানোর মতন এটা আমার এরকম করে পালি, তারে কোল ভুসি খাদ্য চিরা পোলট্রি এগুলো তারা খাওয়াই সবসময়। আমি গরুর অতিরিক্ত বাড়তি কোনো খাবার খাওয়াই না, মানে মোটা তাজা সেই জিনিস খাওয়াই না। বরাবর হচ্ছে গরুর দাম এবার একটু বেশি, এই গরু তো আপনার যে খাবার খাওয়াইয়া গরু তো পোষায় না। তারা আরো জানান, এবার হাটে চাহিদার তুলনায় পশু অনেক বেশি। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এসব বাড়তি পশু আশেপাশের জেলা ও রাজধানীতে চলে যাবে। আপনার কোরবানির সময় তো এক জেলার গরু অন্য জেলায় যাবে, তো কাজেই সেটা নিয়ে খুব একটা আমার মনে হয় না যে এটার জন্য কোরবানির বাজারের চাহিদা খুব একটাই হবে, কারণ এই সময় ক্রেতাও তো বেশি থাকবে। আপনার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় এবার 1,92,000 পশুর চাহিদা। দর্শক, নির্বাচন কমিশনের কথা বলছেন নির্বাচন কমিশন সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একদম আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী, যেমন আইনে যে জিনিসগুলো আছে, প্রশাসনিক আপনার যে অখণ্ডতা এবং জিওগ্রাফিক্যাল লোকেশন এবং স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা, এবং আমরা হিস্টোরিক্যাল অ্যানেকডোটটাও দেখব। ঠিক আছে, কোনটা জনসংখ্যা আছে, জনসংখ্যার সাথে ভোটার সংখ্যাটা ইন্টাররিলেটেড। জি, এগুলো স্থানীয় আমাদের একাধিক বিধিমালা সংশোধন করতে হবে। এখানে আবার এটা ব্যাপার আছে যে স্থানীয় সরকার নির্বাচনে যে ইয়েগুলো ব্যবহৃত হবে, আমরা এখন যেটা জানি যে ভবিষ্যতে হয়তোবা স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ব্যানারে হবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো দলীয় ব্যানারে ব্যবহৃত কোনো প্রতীক যেন স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত না হয়। আমাদের স্থানীয় সরকারের জন্য বর্তমানে 140টি প্রতীক আছে, ছিল। এটাকে এখন আমাদেরকে রিভাইজ করতে হবে এই সবের আলোকে। ঠিক আছে, স্যার যে তিনটা ইস্যু কনসিডারেশন আর কথা বলছেন, জিওগ্রাফিক্যাল লোকেশন আর এই যে এর মধ্যে কোনটাকে প্রায়োরিটাইজ করতে? সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশের বাস্তবতায় আমাদের হয়তোবা জনসংখ্যার ব্যাপারটা একদম মানে ঐকিক হারে করা যাবে না, কারণ এটার সাথে বাউন্ডারির ব্যাপার আছে। আপনার ধরেন 229টা আসনের ব্যাপারে কোনো আবেদনই পড়ে নাই, সো ওখানে যদি জনসংখ্যার ভেরিয়েশনে থাকে জোর করে তো এটাকে আমার ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন, তবে আমরা যেহেতু এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ এন্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। থ্যাংক ইউ। ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, ঈদ মোবারক। সরি, শুধু সরকারি কাজ। থ্যাংক ইউ ঈদের আগে ব্রিফটা করার জন্য স্যার। ওকে ওকে, ভাই আমরা লাইভে আছি। কিছুক্ষণ আগেই যেমনটি দেখলেন যে নির্বাচন কমিশনার সানাউল্লাহ ব্রিফ করছিলেন এবং সেই ব্রিফে আসলে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রথমটি যদি বলি যে জামায়াতের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন যেমনটি বলছে, আদালতের রায়ে যেহেতু ছিল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, সেহেতু তারা সেই নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াত নিবন্ধন ফিরে পাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বিষয় ছিল সেটি হচ্ছে প্রতীকের বিষয়ে। জামায়াত শুরু থেকে বলেছিল যে তারা দাঁড়িপাল্লার প্রতীক চান, কারণ তারা বলেছিলেন যে এর আগে বিগত যে নির্বাচনগুলো ছিল তারা কিন্তু দাঁড়িপাল্লার প্রতীকেই নির্বাচন করেছে। এবং এই বিষয়ে কিন্তু 2016 সালে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়েছিল যে দাঁড়িপাল্লা প্রতীকটি জামাত পাবে না, কারণ দাঁড়িপাল্লা প্রতীক আদালতের প্রতীক এবং সেই প্রতীকে যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন করে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটি ব্যবহার করলে আদালতের মান ক্ষুণ্ণ হয়। এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন বলেছে তারা বিশদ পর্যালোচনা
পর্যালোচনা করেছে এবং সেই পর্যালোচনায় নির্বাচন কমিশন দেখেছে এরপরে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং সেই রিট পিটিশনে আদালত রায় দিয়েছিলেন যে এই দাঁড়িপাল্লা প্রতীকটি যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আদালতের মান ক্ষুণ্ণ হবে না এবং সেই রায়কে আসলে মাথায় নিয়ে নির্বাচন কমিশন যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকেই জামাত নিবন্ধন পাচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে দাঁড়িপাল্লা প্রতীকেই জামাত নিবন্ধন পেতে যাচ্ছে এবং সেই নিবন্ধনের গ্যাজেটের বিষয়ে তিনি যেটি বলেছেন যে যেহেতু আদালত রায় দিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশনও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেহেতু নিবন্ধনের গ্যাজেট যে কোনো সময় প্রকাশ করা হবে, তবে দাঁড়িপাল্লার যে বিষয় সেটি কিছু আইনি কাজ রয়েছে, সেই কাজগুলো শেষ হলেই আসলে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশ করা হবে। এবং আরেকটি বিষয় যেটি ছিল ইশরাকের ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাকের যে গ্যাজেট সেটির সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখছি নানা সময়ে একটি বিতর্ক চলছিল এবং নির্বাচন কমিশন কিন্তু বরাবরই আগেও বলেছিল যে নির্বাচন কমিশন কমিশনের কাজ করেছে এবং এই বিষয়ে কিছুদিন আগে আমরা দেখেছি আদালত বলেছিলেন যে ইসি তাদের কাজ স্বাধীনভাবে বা ইসি যে দায়িত্ব সেটি পালন নিয়ে কিন্তু আদালত একটি উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলেছে তারা যে আজকে মিটিংটি করলো কমিশন সভা, সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ইশরাকের যে রায়ের বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে কাজ গ্যাজেট প্রকাশ করা, নির্বাচন কমিশন সেটি করেছে এবং তারা যেমনটি বলছেন গ্যাজেট প্রকাশের পর তারা স্থানীয় সরকার বিভাগকে গ্যাজেটের চিঠিটি যখন পাঠিয়েছে তখন সেখানে শপথের কথাও বলা ছিল, অর্থাৎ নির্বাচন কমিশন বলছে নির্বাচন কমিশনের যেটি দায়িত্ব গ্যাজেট প্রকাশ করা সেটি তারা প্রকাশ করেছে এবং এর বাইরে এখন তাদের আসলে কিছু করার নেই, বাকি বিষয় আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এমনটি কিন্তু নির্বাচন কমিশন বলছে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ। ধন্যবাদ ফারজানা আক্তার, আপনার কাছে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, কথা বলছিলেন সার্বজনীন সম্প্রতি এইসব কিছু বিষয়গুলো নিয়ে কথা বলছেন নির্বাচন সচিব সানাউল্লাহ। দর্শক, এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। কোরবানি উপলক্ষে বড় গরু পালন করে বিপাকে পড়েছেন ঝিনাইদহের খামারিরা। তারা বলছেন এখন ক্রেতারা মাঝারি আকারের গরুই বেশি কিনছেন, বড় গরু দেখতে আসেন সবাই কিন্তু কেনেন না, বাইরের জেলা থেকে কোনো ক্রেতা আসে না। ঈদ উপলক্ষে প্রস্তুত করা গরু বিক্রি না হলে লোকসানে পড়তে হবে। এ নিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে মাঝারি আকারের গরু পালনের ঝুঁকি কম। রাজীব হাসানের তথ্য, ছবিতে বিস্তারিত। কালীগঞ্জ উপজেলার খামারমন্দিয়া গ্রামের আব্দুল মোতালেব গত বছর দাম না পাবার কারণে 10টি গরু বিক্রি করতে পারেননি। এবারও কোরবানির জন্য 20টি গরু প্রস্তুত করেছেন, কিন্তু এখনো বিক্রি না হওয়ায় তিনি চিন্তিত। আমি যে গরুটার গায়ে আদর করছে এই গরুটা 1 টনের উপরে আছে, এই দেখা যাচ্ছে কি যে যদি আমি উচিত মূল্য যদি না পাই তাহলে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একই সমস্যায় আছেন শৈলকুপার বৃত্তিরপাড়ার ভগবাননগর গ্রামের খামারি আব্দুল ওয়াহেদ। তিনি বড় 3টি গরু প্রস্তুত করেছেন। 1 লক্ষ টাকার মাল মাসে আমাদের লাগে এই মাল ভাঙাতে, তার সঙ্গে কাঁচা ঘাস, বিচলি, বহুত কিছু এর সঙ্গে দিয়া মেরামতে, তো এই কারেন্ট বিল, লোকের বেতন দিয়ে বহুত ব্যয়বহুল। তাই আমরা এখন এটা বেশি টেনশনে আছে যে গরু বিক্রি না করতে পারলে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে ঝিনাইদহের 6 উপজেলায় খামারিরা গরু ছাগল পালন করেন। এসব গরু জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠান, কিন্তু খাবার সহ পশু পালনে খরচ বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে, অথচ ক্রেতারা সেরকম দাম দিতে চান না। আমরা গত 3 বছর আগে থেকে খামারে গরু প্রস্তুত করি 5-6 টাকা, এবারই 8টা গরু আছে, আমরা বাজার থেকে সবকিছু কিনে খাওয়াই। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দাম না পাই অনেক ক্ষতিগ্রস্ত হব, পরের বছর থেকে গরু আর খামারে তোলা হবে না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন পশু খাদ্যের মূল্য বেশি হওয়ায় লালন পালনে খরচ বেড়েছে, তাই ছোট ও মাঝারি গরু পালনে খরচ কম। ছোট ছোট যে সাইজের যে গরু, এই গরুগুলো মোটামুটি ভালো দাম পাচ্ছে, কিন্তু বড় সাইজের গরু যারা করেছে তারা আর্থিকভাবে তারা একটু শঙ্কায় আছে। আমার পরামর্শ যে যদি আমরা মিডিয়াম ক্লাস যে গরুগুলো আছে 150 কেজি, 200 কেজি, 300 কেজি যে সমস্ত সাইজের সার আছে, এই সারগুলো পেলেই কিন্তু খামারিরা বেশি লাভবান হতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় 18,400 ছোট বড় খামারি রয়েছেন। কোরবানি উপলক্ষে চাহিদা রয়েছে 1,93,000 পশুর। বনশ্রী হালদার, 71।
চট্টগ্রামে কোরবানিতে গরু ছাগলের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে আরব বা মরু অঞ্চলের জনপ্রিয় প্রাণী দুম্বা। 150 কেজিরও বেশি ওজনের এক একটি দুম্বা বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকারও বেশি দামে। খামারিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য দিয়েই তারা এই দুম্বা লালন পালন করছেন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কোরবানির পশু হিসেবে আরব দেশ বা মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় পশু দুম্বা। চট্টগ্রামে এবার কোরবানিতে গরু ছাগলের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে এই প্রাণী। চট্টগ্রামের ফৌজদারহাটের সলিমপুর এলাকায় ইউনিক গোট ফার্মে মিলছে ভিন্ন ভিন্ন জাতের দুম্বা। চট্টগ্রামের ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে গড়ে উঠেছে এই দুম্বার খামার। আরবের আওয়াজি দুম্বার পাশাপাশি হার্লি কুইন পার্সিয়ান ও টার্কি এই 3 জাতের দুম্বা আছে এই খামারে। উদ্যোক্তা জানান 10টি দুম্বা নিয়ে কয়েক বছর আগে এই খামার শুরু হলেও এখন এর সংখ্যা 150-রও বেশি। আর দুম্বার ওজন সাধারণত 100 থেকে 150 কেজির মধ্যে হয়ে থাকে এবং এক একটির দাম 1.5 লক্ষ টাকার বেশি। আমার এখানে দুম্বার বাচ্চা শুরু হয় 1,20,000 থেকে, আর অ্যাডাল্ট কোরবানির জন্য যেগুলা ওজন হয় 150 কেজি 120 কেজি ওগুলো আমি সেল করি 1.5 লক্ষ থেকে 1,75,000 পর্যন্ত। মরু অঞ্চলের এই পশুটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই এবার কোরবানিতে দুম্বা কোরবানির পরিকল্পনা করছেন। সবসময় তো অ্যাজ ইউজুয়াল গরু ছাগল এটা দিয়েই তো করা হয়, তো দুম্বা এটা ডিফারেন্ট জিনিস, এটা খুব ভালো লাগলো। এই ফার্মে এসে যে দেখলাম যে ওরা খুব ভেজিটেবলও খাওয়াচ্ছে, খুব সুন্দর করে খাওয়াচ্ছে আর খুব নিট অ্যান্ড ক্লিন। প্রাকৃতিক খাবার খাওয়ানো ও পরিচ্ছন্নভাবে দুম্বা পালনের কথা জানায় খামারের কর্মীরা। এরই মধ্যে বেশিরভাগ দুম্বা বিক্রি হয়ে গেছে। সবুজ ঘাস খাবায়, সাইলেজ খাবায়, তারপর এটার ভিতরে কোনো ফরমালিন নেই আর মোটা তাজা করানোর ওই ধরনের আমাদের কিছু নেই। আমি এর প্রত্যেকটা প্রোডাক্ট খাবার দেখলাম, তাদের মেডিসিনগুলো দেখলাম, প্রত্যেকে এগুলি সবগুলো আপনার স্বাস্থ্যসম্মত এবং এটা ওদের খাবারটাও বিধিসম্মত স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা সরবরাহ করা হয়। সুতরাং এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। চট্টগ্রামে কোরবানির ঈদে দুম্বার জনপ্রিয়তা বাড়ছেই। এটি স্থানীয় খামারিদের জন্য একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। আর মাত্র 3 দিন পর কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠছে পশুর হাট। সিলেটেও পশুর হাটে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, কিন্তু এখনও জমে ওঠেনি বাজার। হাটের ক্রেতার সংখ্যা কম, বিক্রি হচ্ছে না কাঙ্ক্ষিত হারে। মোহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। এখনো জমে ওঠেনি সিলেটের কোরবানির হাটগুলো। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতার উপস্থিতি অনেক কম। পশুর ভালো দাম নিশ্চিত করতে অবৈধ পন্থায় ভারত থেকে যাতে কোনো গরু না আসতে পারে সে দাবি রাখছেন তারা। বর্ডার কার্ডটা খুব চেক দিয়ে রাখতাম। বর্ডার গরু হইলে আমরা লোকাল ব্যবসায়ী ফার্মালায় আমরা বাজারালায় প্রচুর মার খাইবা। আমার প্রচুর টাকা লাগে। কেমন যদি আমরা ওটার আগে মালটা নামে আমরা উপরে পড়বো বা আমরা লোন কিছু দিতে পারতাম না। ফার্স্ট হইল কি 150 আর উপরে 5 লক্ষ পর্যন্ত আছে 42টা গরু। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম একটু কম। 2 দিন বাকি আছে, তাই দেখে শুনে কোরবানির গরু কিনবেন বলে জানান তারা। গত বছর যে গরুটা 1.5 লাখ টাকা আসলে এই বছরে গরুটা দেখতে 1,20,000 টাকা, তার মানে 30,000 টাকা কম আছে। গরু বাজার লামাইল আছে। গত কালকে থেকে বাজারে দেখতেছি গরুগুলো। অন্যদিকে হাট কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ও পশুর পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে। আমাদের বাজারে এখন পর্যন্ত যে গরুগুলা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, রাস্তাঘাটে কোনো টানা হেঁচড়া এখন পর্যন্ত হচ্ছে না, যার কারণে গরুর আমদানি একটু ভালো হইতেছে। উপজেলা প্রশাসন স্ব এলাকার পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে পশুর হাট চালুর অনুমতি দিয়েছেন। সিলেট নগরীর 6টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। সিলেট জেলার 13টি উপজেলা ও 4টি পৌরসভায় অনুমোদন দেওয়া হয়েছে 62টি অস্থায়ী হাটে। আব্দুল আল মামুন, 71। বাংলাদেশে মদ্যপ অবস্থায় অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এলাকাবাসীর হাতে আটক হওয়া বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয়েছে। সকাল 7টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বেলা 1টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় তাকে। এ বিষয়ে 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বিএসএফ
সদস্যকে মদ্যপ অবস্থায় উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নূরপুর ক্যাম্পের কাছে দুপুরে হস্তান্তর করা হয়। আটক বিএসএফ সদস্যের কাছে একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেছে এবং সেগুলো হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামে ডিবি পরিচয়ে বিকাশের টাকা নেয়ার ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা আব্দুল হোসেন সোহেলকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। দুপুরে এক সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, পটিয়ায় ইয়াকুবদন্দি ইউনিয়নের নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে বিকাশের টাকা আদায় করছেন। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়। ডিজিটাল অ্যানালাইসিস করে আমরা ধারণা করতেছি যে তার এই প্রতারণার ব্যবসাটা শুরু করছে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে যখন একটা পরিবর্তন আসে তারপর থেকে সে ঠিক 5-6 তারিখের পর থেকেই রেভলিউশনের পর থেকে সে আগে ছিল চুরির ব্যবসা, এখন প্রতারণার ব্যবসা শুরু করছে। যে মূলত এই ফোনগুলা ব্যবহার করে, তারই অনেকগুলা ফোন সে ব্যবহার করে একের পর একজনের সাথে একটা ব্যবহার করে। এই মূল হোতা যে আবুল হোসেন, তাকে আমরা আপাতত নিয়ে আসতে পারছি, বাকিগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। গত 1.5 মাস ধরে তীব্র গ্যাস সংকটে গাজীপুরের কারখানাগুলো, এতে উৎপাদন নিয়ে বিপাকে কারখানার মালিকেরা। তারা বলছেন, গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচ বাড়ছে, আর বেশিরভাগ সময় বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো বিদেশি শিপমেন্ট পাঠাতে না পারলে অর্ডার ঝুঁকিতে পড়বে। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুরে পোশাক শিল্পের কারখানার পাশাপাশি রয়েছে ঔষধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য গ্যাসের চাপ যেখানে থাকার কথা ছিল 15 PSI, সেখানে এখন মিলছে 1 PSI এরও নিচে। এতে বিপাকে পড়েছেন কারখানা মালিকরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচও বাড়ছে। এছাড়া লোডশেডিং এর কারণে বেশিরভাগ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। আমাদের সংকটটা হচ্ছে হঠাৎ করে এপ্রিলের 13 তারিখ থেকে একদম গ্যাস নাই। এর আগে আমরা অন অ্যান্ড অফ গ্যাসের সমস্যা হতো, দিনে থাকলে দিনে না আসলে রাত্রে আসতো, কিন্তু 13 এপ্রিল থেকে দিনেও আসে না, রাত্রেও আসে না। আমার ফ্যাক্টরিতে প্রায় দেখা যাইতেছে দিনে অন অ্যাভারেজ 1 PSI থাকতেছে, যেটাতে প্রোডাকশন অ্যাকচুয়ালি সম্ভব না। আমরা অল্টারনেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছি, which is not sustainable. এই বিষয়ে বিজিএমই এর সদস্য ও পোশাক কারখানা মালিক সালাউদ্দিন চৌধুরী বলেন, গ্যাস সংকট, মূল্যবৃদ্ধি সহ নানামুখী প্রতিকূলতার কারণে গত কয়েক বছরে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বাকি কারখানাগুলো বাঁচাতে গ্যাস সংকট দূর করা প্রয়োজন। যারা রিকভারি করার চেষ্টা করছি, যে অর্থনীতি বাঁচাতে হবে, আমাদের শিল্প বাঁচাতে হবে, মানুষের কর্মসংস্থান বাঁচাতে হবে, সেই মুহূর্তে এই জ্বালানি যদি আমরা সাপোর্ট পাই, তাহলে আমাদের প্রতিষ্ঠান টোটালি বন্ধ হবে, আমরা ঋণগ্রস্ত হবো, ব্যাংকের টাকাও দিতে পারবো না, বিপুল পরিমাণ কর্মসংস্থান বন্ধ হবে। সম্প্রতি গাজীপুরে কারখানা পরিদর্শন করে গ্যাসের চাপ কম থাকার কথা স্বীকার করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগের কথা জানান তিনি। এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা কি বলে যে একটা ম্যাসিভ একটা কি বলে যে ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে গাজীপুরে মোট তৈরি পোশাক কারখানার সংখ্যা 2176টি। নিবন্ধনবিহীন কারখানা সহ সব মিলিয়ে 5000-এর মতো ছোট বড় কারখানা আছে, যার বেশিরভাগই গ্যাস নির্ভর প্রতিষ্ঠান। শরীফ আজাদ প্রীতম, 71। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙা ছাদ থেকে খসে পড়ছে পলেস্টার, ফাটল ধরছে বিম, পিলারের। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ক্লাস চলছে সেখানে। শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদন করেও মিলছে না প্রতিকার। আর শিক্ষা কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য বলা হয়েছে। পাপুল সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত।
বেহাল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ক্লাসের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, বিম ও পিলারেও ধরেছে ফাটল। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। বাচ্চারাও ভয় থাকে, আমরা শিক্ষকরা ভয় থাকি, কারণ আমাদের যদি একটা ভালো বিল্ডিং থাকতো তখন বাচ্চারা সুন্দরভাবে ক্লাস করতে পারতো, আমরাও পাঠদান ভালোভাবে দিতে পারতাম। যখন অনেক জোরে জোরে বাতাস বয় তখন আমাদের ভয় লাগে, ক্লাসেও আমাদের মন বসে না। পাশ থেকে ক্লাস নেয় আমাদের সমস্যা হয়, যখন এখান থেকে ক্লাস নেয় আবার ওই ক্লাসে সমস্যা হয়। এই প্লাস্টারগুলো আমাদের গায়ের উপর পড়ে, তাই আমাদের অনেক ভয় লাগে। ক্লাস করবে ধরলে প্লাস্টারগুলো ব্যাগের ভিতরে পড়ে, বইয়ের ভিতরে পড়ে, গায়ের ভিতরে পড়ে। দেখতে হলে নতুন নতুন স্কুল ছাত্র আছে 10টা 12টা, দেখবেন 3 তলা হয়ে বসে আছে। বা এই ভবনটা তো অনেকদিন হলে যে এটা মেন একটা প্রতিষ্ঠান বা মেন একটা শাখা, সে ধরনের কোনো ভূমিকা নেই সরকারের। কতগুলো রুমে ক্লাসে বাচ্চাদের জন্য আশঙ্কাজনক। লিখিতভাবে আবেদন করেও কোনো সমাধান পাননি বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এখন ভবনের যে অবস্থা, কখন কোন দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন একটা যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের খুবই ঝুঁকির মধ্যে আমরা আছি। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়ের এই সকল সমস্যা সম্বলিত চিত্র প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি বিদ্যালয়ের ভবনের আশু ব্যবস্থা হবে। 1940 সালে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে 261 জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন 8 জন। নূর তাজমিন নীর, 71।